সব মেন্টররাই আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছে অ্যান্সার গুলা মেকিং এর জন্য। তারপরে স্পেশালি পূর্বা ম্যাম, অরণ্য স্যার অনেক হেল্প করছে। আমার স্পন্সরটা অরণ্য স্যার বানাইছে অ্যান্সারটা। আর হচ্ছে যে বাকিগুলাই সবাই মিলেই হচ্ছে যে আমাকে দিছে আর কি, আলহামদুলিল্লাহ। সত্যি আমি এমন তো দিন গেছে যে আমি রাতের 2টা 3টার দিকে সহ পূর্বা ম্যামকে নক দিচ্ছি যে ম্যাম আমার এই কোশ্চেনটা এইভাবে, আপনি একটু কাইন্ডলি আরেকটু ভালো করে অর্গানাইজ করে দেন। পূর্বা ম্যাম আমাকে যথেষ্ট হেল্প করছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমি ম্যামকে মানে ধন্যবাদ, আমি যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না, পজিটিভ ধন্যবাদটাও কম হয়ে যায় আর কি। শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি শুধু একজন ভালো ভিসা অফিসারের সাথে আমাকে মিলাই দিয়েন। আমার আমার ইন্টারভিউর দিনটার জন্য আল্লাহ আমি ফয়সালার মতো পাস করতে পারি, আমার ফ্যামিলিতে যেন একটা খুশির বন্যা বয়ে যায় ওই দিন। আর আমাকে বলতেছিল যে হাসতে হাসতে বলতেছিল আপনাকে কি ভিসা দিব আমি। দেন অফিসারকে আমি বললাম যে অফিসার ইট টোটালি ডিপেন্ড আপ টু ইউ, হাসতে হাসতে বললাম। দেন অফিসার এটা দিল, দেওয়ার পর আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার স্বপ্নটা সত্যি আমার হাতে ধরা দিছে। আমি অফিসারকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ বলার পর আমি যখন সিরিয়াল থেকে বের হয়ে আসছি তখন আবার পিছনে ফিরে অফিসারকে থ্যাংক ইউ দিছি, সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে গেছে আমার। পরে আমি কান্না করতে করতে দৌড়ে হচ্ছে যে থেকে বের হয়েছি, এম্বাসি থেকে বের হয়েছি। আম্মু তো বাইরে বসে, আম্মু রোজা ছিল, বাইরে বসে আমার জন্য দোয়া করতেছিল। আমি জাস্ট আল্লাহর কাছে এত, মানে কি বলবো, আমি আল্লাহর কাছে কিছু বলার নাই। আল্লাহ আমাকে 2 হাত ভরে দিছে। আমার ভিসা মানে ইন্টারভিউর আগে আমি এত বড় একটা হ্যাসেল ফেস করছি, আমি বুঝি না যে আল্লাহ সবকিছু আমার এত সহজে সহজ করে দেবো। আল্লাহকে শুধু বলছে যে আল্লাহ আপনি সবকিছু সহজ করে দেন, সবকিছু সহজ করে দেন। আমরা শুরুতে চলে যাচ্ছি, আমাদের যিনি ভিসা পেয়েছেন তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন। খুব ইন্সপিরেশনাল মূলক একটা স্টোরি তার। সো তার কাছে চলে যাচ্ছে। তার তার নাম হচ্ছেন রাদিয়া। রাদিয়া, আপনি আছেন? রাদিয়া, আপনি ক্লাসে আছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। নূরজাহান। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আচ্ছা, স্টার্ট করবো। অভিনন্দন আপনাকে আমাদের আজকের ভিসা এক্সপিরিয়েন্স ক্লাসে জয়েন করার জন্য। আপনার নামটা কি? নূরজাহান ইসলাম রাদিয়া। আচ্ছা, রাদিয়া নামে আমি ট্রিট করি আপনাকে। হ্যাঁ So, হ্যাঁ, নো রাদিয়া, প্রবলেম। আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি 31 স্পেশাল ব্যাচের স্টুডেন্ট ছিলাম। মেবি 31 ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট আপনি ছিলেন, রাইট? ইয়েস, ফার্স্ট স্টুডেন্ট। হ্যাঁ, আপনি 31তম ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট ছিলেন। আপনার মেন্টর কে ছিলেন? আমার ম্যাম ছিলেন পূর্বা ম্যাম। ওকে। সো আপনি কখন ভাবলেন যে আপনার ইউএসএ তে যাওয়া উচিত, বা আপনার জার্নিটা কেমন ছিল? আচ্ছা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমার 2019 থেকে আমি স্টার্ট করছি। 2019-এ আমার বিএসবি গ্লোবাল এই এজেন্সি দিয়ে আমি স্টার্ট করছি আর কি। জাস্ট হচ্ছে যে আমি ইনফরমেশন নেওয়ার জন্য হচ্ছে যে গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। কোন আহ, এজেন্সি? কোন না না এজেন্সি? না, আমি জাস্ট বলতেছি, আমি ওনাকে দিয়ে কোনো কাজ করাইনি, আমি জাস্ট বলতেছি। লাইক আমার ফার্স্ট ছিল, ড্রিম কান্ট্রি ছিল কানাডা, ঠিক আছে? তখন হচ্ছে যে আমি কানাডার প্রতি এতটা মানে আমার ইমোশনস জড়াই ছিল, বুঝাইতে পারবো না। তো হচ্ছে যে আমি ওখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে জাস্ট ইনফরমেশন নিলাম। দেন হচ্ছে যে আমি অনেকের কাছ থেকে শুনতে পারলাম যে এটা নাকি ভুয়া এজেন্সি। তো সামহাও আমি এটাকে ইগনোর করছি। করার পর মাঝখান দিয়ে অনেকদিন বন্ধ ছিল আমার এই অ্যাব্রোড নিয়ে কাজ করা। তারপর হচ্ছে যে 2019-এর লাস্টের দিকে যে হচ্ছে যে আমি চিন্তা করলাম, তখন চিন্তা করছি আইএলস ছাড়া আমি কানাডা যাব, ঠিক আছে? 2019-এর লাস্টের দিকে যে আমি চিন্তা করলাম যে না, আমি আইএলস দিব। তখন ডিসেম্বরে আমি আইএলস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবলাম যে আমি 2020-এর এপ্রিলের দিকে আইএলস দিব। ওই তখনই হচ্ছে যে মার্চের 20 কি 21 তারিখ থেকে হচ্ছে যে লকডাউন শুরু হয়ে গেল। তাই আর কি আমার আইএলস এর হচ্ছে যে পুরো প্রিপারেশন ভেস্তাই গেল।
তো সামহাও আমি হচ্ছে যে 2022-এ এসে আইএলটিএস দিই, দেওয়ার পর কানাডার জন্য অ্যাপ্লাই করি। আমি প্লাস আমার ফিয়ন্সি দুজনেই কানাডার জন্য একসাথে অ্যাপ্লাই করলাম। আহ, তো আমরা হচ্ছে যে এজেন্সি দ্বারাই প্রতারিত হই এই কানাডাতে অ্যাপ্লাই এর সময়। সামহাও আমাদের রিজেকশন আসছে দুজনেরই, রিজেকশন আসছে। তারপর আমার আইএলটিএস এরও এক্সপায়ার হয়ে গেল মেয়াদ। দেন আবার আইএলটিএস করলাম, করার পর একটা ভালো একটা স্কোর গেইন করলাম। গেইন করার পর আমার হাজবেন্ড হচ্ছে যে ইতালির জন্য ট্রাই করলো, তার আলহামদুলিল্লাহ ইতালির ভিসা হয়ে গেল। আর আমি ট্রাই করতেছিলাম অস্ট্রেলিয়ার জন্য। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী জানে আমি অস্ট্রেলিয়াতে ট্রাই করতেছি। ইভেন তো আমার ফুপ্পিরা কি করলো, আমার পুরো গ্রাম জানাই দিল। আসলে একটা জিনিস কি, আকাশে যখন চাঁদ ওঠে তখন সবাই দেখবে, ঠিক না? আমার ফুপ্পিরা করলো কি, আমি যখন প্রসেসিংটা শুরু করব তখনই তারা মানে পুরো গ্রাম জানাই দিছে যে অমুকের মেয়ে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতেছে বা কি। তাও অনেক সময় হচ্ছে যে গ্রামে গেলে মানুষ অনেক রকমের কথা শোনাতো যে এনা অস্ট্রেলিয়া যায়, কই গেল না, যে এখনো যে যায় না, এরকম টাইপের কথা আমার কানে আসতো। তারপর আমার আত্মীয় স্বজন সবাই হচ্ছে যে একটু পিঞ্চ মায়েরা মায়েরা কথা বলতো শুধুমাত্র মেয়ে দেখে। আমার দাদা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর, দাদু প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল। আমার ভাই একদিন আমার দাদার বাসায় গেল, মানে উনি আমার দাদার ছোট ভাই। তখন বলতেছে আমার ভাইকে নাকি, বলতেছে যে রাদিয়ার আহ, দরকার নাই বিদেশের, ওরে বিয়ে দাও, ওরে বিয়ে দিয়ে হচ্ছে যে তুমি আইএলটিএস এর জন্য তুমি আমেরিকার জন্য ট্রাই করো, এরকম কিছু বলতেছে আমার ভাইকে। যদি আমার ভাই এখন গ্রাজুয়েশন কমপ্লিট করছে, কথাটা আমাকে আমার ভাই জানাই নাই, আমি যখন ভিসা পাইছি তখন আমার ভাই জানালো আর কি আমাকে কথা। তখন একটু খারাপ লাগছিল। যাই হোক, দেন হচ্ছে যে তখন 2023-এর সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, তখন আমি অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতেছি। তো আমার এইচএসসি ছিল 2017-তে। আমার হিউজ একটা গ্যাপ পড়ে গেছে, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি মাঝখান দিয়ে 4 বছরে। তো অস্ট্রেলিয়াতে তো আবার গ্যাপটা অ্যাকসেপ্টেবল না। তারপরে হচ্ছে যে আল্লাহ একজনের আশা মানে উসিলায়, মানে আমার হাজবেন্ড আমাকে বললো যে তাহলে ইউএসএ তে ট্রাই করো। ও ওর উসিলায় হচ্ছে আল্লাহ আমাকে পথটা দেখাইলো যে ঠিক আছে তাহলে ইউএসএ তেই ট্রাই করি, যেহেতু ইউএসএ তে গ্যাপও অ্যাকসেপ্টেবল। তো আর কি আমার সেপ্টেম্বরে হচ্ছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে আস্তে আস্তে আগানো। আমি তখন অত বেশি ঘাটাঘাটি করতাম না, বাট আমার হাজবেন্ড অনেক ঘাটাঘাটি করতো। তো ও বলতেছে যে ভিশন ইউএস এর নামে একটা আছে, মক প্র্যাকটিসের প্ল্যাটফর্ম আছে, তুমি কি এটা জানো? আমি বলছি না আমি জানি না। তো তো তোমার দ্বারা তো কিচ্ছু হবে না, একটু কষ্ট করতে, হার্ড ওয়ার্ক না করলে কিভাবে তুমি সাকসেস হবা, ঠিক না? ও তখন ইতালিতে। তো হচ্ছে যে আমি কিভাবে যেন যে ফেসবুকে সার্চ করলাম ভিশন ইউএসএ, ও আমাকে একটা লিংক দিল। দেন হচ্ছে যে আমি ফেসবুকে ফার্স্টে জয়েন হলাম, জয়েন হওয়ার পর দেন ফেসবুকে লিংক পেলাম মেসেঞ্জারে ওদের। তো মেসেঞ্জারে আবার জয়েন হলাম, মেসেঞ্জার থেকে আবার হোয়াটসঅ্যাপের লিংক পেলাম, দেন আবার হোয়াটসঅ্যাপে জয়েন হলাম, ঠিক আছে। জয়েন হওয়ার পর দেখলাম যে তারা মানে মেন্টররা হচ্ছে যে দিল, অফার দিল যে 15 দিনের 7 দিনের মক। যেহেতু আমার বেশি দিন নাই, আমি ওনাদের পাইছি হচ্ছে, খোঁজ পাইছি হচ্ছে যে অক্টোবর নভেম্বরের দিকে, ঠিক আছে, বেশি দিন নাই যেহেতু। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি 15 দিনের কোর্সটা নিই, প্র্যাকটিস করে দেখি কি হয়। এর মধ্যে আমি জাস্ট কোশ্চেন বানান মানে অ্যান্সার মেক করলাম। তারপর আবার অ্যান্সার গুলা প্রপারলি হয় নাই। যখনই আমি মক দিতাম তখনই বলতো যে না, আরো গুছাইতে হবে, আরো গুছাইতে হবে। এতটুকু আমি হচ্ছে যে প্রথম অবস্থায় আমি এতটুকু হচ্ছে যে হেল্প পাইছি যে না, আমার অ্যান্সার গুলা প্রপারলি অর্গানাইজড না। তো ডিপ্রেশনে পড়ে গেলাম, কি করব কি করব। তারপর আবার হচ্ছে যে চলে আসছে। আর কি যেন বলে, আমার ইনটেক হচ্ছে স্প্রিং 2024 ছিল। আহ, খুবই খারাপ লাগতেছিল যে কি করব আমি। তাও ট্রাই করতেছিলাম, হইতেছিল না। বলে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেন হচ্ছে যে আমি সামহাও স্প্রিং এর জন্য ডেট পাই নাই, ঠিক আছে, ডেট পাই নাই। Then আমি এপ্রিলের 12 তারিখে ছিল আমার ডেট। পরে একদিন আমি তাহাজ্জুদ নামাজ পড়তে যায়া কিভাবে যেন আমার ডেট মানে পিছায়া, মানে আমি ইচ্ছে করে হচ্ছে যে রিস্কেডিউল করতে যে আমার ডেটটাকে আমি মানে ক্লিক করেছি, কিভাবে যেন আমার হাত থেকে এই মোবাইলটা পড়ে যেতে নিয়েছিল, তখনই হচ্ছে যে ওই যে রিস্কেডিউলে ক্লিক হয়ে আবার জুনের 3 তারিখে চলে গেছিল ডেটটা। তো অনেক টেনশনে পড়ছিলাম। পরে এর মধ্যে আমি অরণ্য স্যারকেও নক দিলাম, শুভ স্যারকে নক দিলাম। তো স্যার বলতেছে যে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি তাহলে ফলে ডেফার করেন।
তারপর আর কি আমি ফলে ডেফার করার পর এর মধ্যে যেহেতু আমার স্প্রিং 2024-এ ছিল, ইনটেক ছিল, তো আমার সেভিস ফি দিয়েছিলাম আমি হচ্ছে যে ডিসেম্বর 2023 ফার্স্ট উইকে। তো এটা নিয়ে একটা টেনশন মুক্ত হলাম। তাও আবার সেভিস ফিটার ক্ষেত্রে আমি একটু প্রবলেম হয়েছে যে আমার তখন কার্ড অ্যাভেলেবেল ছিল না। আমার হচ্ছে যে একটা পরিচিতর মাধ্যমে আমি হচ্ছে যে সেভিস ফিটা পেমেন্ট করি, খুব বিশ্বস্ত ছিল। সেভিস ফি পেমেন্ট করার পর দেন হচ্ছে যে আস্তে আস্তে দিন যাচ্ছিল। ডিসেম্বরের লাস্ট মুহূর্তে যে আমি ভাবলাম যে যেহেতু হাতে 6 মাস আছে আমি কি করব, তার থেকে ভালো আমি স্পেশাল বেচে ভর্তি হই, 8,000 টাকাই তো ভর্তি হয়ে আস্তে আস্তে প্রিপারেশন নিই। পরে আর কি আমি অরণ্য স্যারকে পুরো পাগল করে ফেলছি ভর্তি হওয়ার জন্য, স্যার প্লিজ আমাকে ভর্তি নেন, স্যার প্লিজ আমাকে ভর্তি নেন, আপনারা কি আমাকে ভর্তি নিবেন না, এরকম করে করে আমি পাগল করে ফেলছি। কিন্তু তখন তো ছিল ইয়ার এন্ডিং টাইম। তো তখন ভেকেশনও ছিল। তো স্যার কি করলো, স্যার জানুয়ারি 4 তারিখে আমার থেকে পেমেন্ট নিল। দেন হচ্ছে যে সাথে সাথে আমাকে আমাকে দিয়ে গ্রুপটা স্টার্ট করছে আর কি, 31 স্পেশাল বিচ আমাকে দিয়ে গ্রুপটা স্টার্ট করছে। দেন আল্লাহর রহমতে আস্তে আস্তে গ্রাজুয়ালি হচ্ছে যে স্টুডেন্ট আসলো। তাও আমি কন্টিনিউ ছিলাম না। আমার একটা ইন্টেনশন ছিল যে আমি কয়েকটা কান্ট্রিতে ভিজিট করি। আমি চাচ্ছিলাম যে আমার প্রোফাইলে যতটুকু পজিটিভনেস আনা যায় আর কি। তো হচ্ছে যে আমি ফার্স্টে ইন্ডিয়ার জন্য ট্রাই করলাম, ইন্ডিয়াতে আমার ভিসা হলো। দেন আমি ইন্ডিয়াতে ঘুরতে গেলাম ফেব্রুয়ারিতে আর কি। তো পরে তখন আমি ক্লাস করতাম না, রেগুলার ক্লাস করতাম না। আমার জানুয়ারি 25-এ হচ্ছে যে আমার সব অ্যান্সার আমি হাতে পাই, মেন্টর প্লাস অ্যান্সার সব আমার হাতে পাই। সব মেন্টররাই আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছে অ্যান্সার গুলা মেকিং এর জন্য। তারপরে স্পেশালি পূর্বা ম্যাম, অরণ্য স্যার অনেক হেল্প করছে। আমার স্পন্সরটা অরণ্য স্যার বানাইছে অ্যান্সারটা। আর হচ্ছে যে বাকিগুলাই সবাই মিলেই হচ্ছে যে আমাকে দিছে আর কি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দেন হচ্ছে যে আমি ভাবলাম যে আচ্ছা হাতে তো টাইম আছে, আস্তে ধীরে আগাই। দেন কি করলাম, হচ্ছে যে ইন্ডিয়া থেকে আসার পর সাথে সাথেই হচ্ছে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের জন্য ট্রাই করলাম। দেন হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ভিসা হলো, থাইল্যান্ডের ভিসাটা রিজেক্ট হলো। পরে হচ্ছে যে তখন আমি রেগুলার ছিলাম না, তখন এপ্রিল চলে। দেন এপ্রিলের 28 তারিখে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম। ঘুরে আসার পর দেন আমি ভাবলাম যে না, এখন হচ্ছে যে সময় একটু নিজেকে প্রিপেয়ার করার ভালোভাবে। তখন আর কি কোশ্চেন গুলা নিয়ে বসলাম, রিসার্চ করলাম। ম্যামকে এমন দিন গেছে যে আমি রাতে 2টা-3টার দিকে সহ পূর্বা ম্যামকে নক দিছি যে ম্যাম আমার এই কোশ্চেনটা এইভাবে, আপনি একটু কাইন্ডলি আরেকটু ভালো করে অর্গানাইজ করে দেন। পূর্বা ম্যাম আমাকে যথেষ্ট হেল্প করছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি ম্যামকে মানে ধন্যবাদ, আমি যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না, কথা হচ্ছে ধন্যবাদটাও কম হয়ে যায় আর কি। আমি জানি না কি দিলে ম্যাম খুশি হবে বা আমি ম্যামকে খুশি করতে পারবো। যাই হোক, দেন আমি প্রতিদিন প্র্যাকটিস করা শুরু করলাম। ক্লাসের মধ্যে মক চাইতাম যে আমি প্রতিদিন যত তারা, মানে আমার মধ্যে একটা কম্পিটিশন ছিল যে আমি যত আগে যেন আমি ক্লাসে জয়েন হতে পারি, ক্লাসে জয়েনে আমি সবার ফার্স্টে হচ্ছে মক দিব, আমার এরকম ছিল ভিতরে লাস্ট মুহূর্তে। তো হচ্ছে যে আমি মক দিতাম, প্রতিদিন মক দিতাম। এর মধ্যে একটা ইনসিডেন্ট হলো আমার লাইফে যে এপ্রিলের 26 তারিখে আমি সাডেনলি ইমেল পাচ্ছি, মানে ইমেলটা পাইছি যে আমার সেভিস চার্জটা রিফান্ড হয়ে গেছে। হ্যাঁ, আর কয়েকদিন পর হচ্ছে যে আমার ইন্টারভিউ, আর এই মুহূর্তে আমার সেভিস চার্জ রিটার্ন হয়ে গেছে। আমার এটা টেনশনে, আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম বুঝাইতে পারবো না। আমি কতক্ষণে দিতাম শুভ স্যারকে নক, কতক্ষণে দিতাম অরণ্য স্যারকে নক, কতক্ষণে দিতাম পূর্ব ম্যামকে নক। আমার মধ্যে এরকম ছিল, আমি কিভাবে এটা সলিউশন করতে পারবো। তার উপর হচ্ছে যে কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে ওরা আমাকে ফার্স্ট নোটিশ পাঠাইছে যে মানে আমাকে সেভিস ফিটা পেমেন্ট করতে হবে। তা আমি সেভিস ফি পেমেন্ট করতে যে দেখি যে আমার কার্ডে পেমেন্ট করার কোনো অপশন নাই, আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করতে হবে। দেন মানে মাথার মধ্যে আবার আরেকটা টেনশন ঢুকে গেল, এখন আমি ওয়েস্টার্ন ইউনিয়নে কিভাবে সেভিস ফিটা পেমেন্ট করব। আমার পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। দেন আমি কি করলাম, একদিন সকালবেলা, আবার এখন পরীক্ষা চলতেছে, তো আমি কি করলাম, আমার ওই দিনে পরীক্ষা ছিল। আমি একদম সকালে গেলাম পূবালী ব্যাংকে, লাইক হচ্ছে যে খুব ব্যাংক খোলার আগে ফার্স্ট আওয়ারেই গেলাম।
যাওয়ার পর আমি বলতেছি যে আচ্ছা, আহ, আমাকে এখন ওয়েস্টার্ন ইউনিয়নে এভাবে এভাবে পেমেন্ট করতে হবে US ডলার। এখন এটা আমি কিভাবে করব? তো পরে বলতেছে, ম্যাম, বাংলাদেশের কোনো ব্যাংকের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনি টাকা মানে US ডলার পেমেন্ট করতে পারবেন না, বরং আপনি অ্যাব্রোড থেকে টাকা আনতে পারবেন, US ডলার আনতে পারবেন, বাট আপনি বাংলাদেশ থেকে পাঠাতে পারবেন না। তারপর আর কি স্যার এদিক দিয়ে শুভ স্যারও টেনশন করতেছিল, অরণ্য স্যারও টেনশন করতেছিল। ওরা মানে স্যাররা আমার জন্য, পার্সোনালি আমার জন্য ওনারা মানে সলিউশন খোঁজার ট্রাই করতেছিল যে কিভাবে এটা কি করা যায়। কারণ একজন টিচার তো চাইবে না যে ওনার স্টুডেন্টের লাইফটা এইভাবে শেষ হয়ে যাক, এত দিনের স্বপ্ন এত দিনের আশা নিমেষে শেষ হয়ে যাক। একটা টিচার তো চাইবে না, ঠিক না? ওনারাও আমার জন্য অনেক টেনশন করতেছিল। যদিও এটা ওনাদের আউট অফ রুল। যখন আমি হচ্ছে যে স্পেশাল ব্যাচে অ্যাডমিট হয়েছিলাম, তখন হচ্ছে যে এরকম কোনো রুলস ছিল না যে ওনারা আমাকে সিবিএসপি নিয়ে হেল্প করবে বা কি। ওনারা বলছে যে GS 160, তারপর হচ্ছে যে মানে আমার সাথে ওনাদের যে কন্ট্রাক্টটা ছিল, GS 160 ভালোভাবে প্রিপারেশন কিভাবে কি করতে হবে সবকিছু। বাট সিবিএসপি তো স্যারেরা তো এত বড় রিস্ক দিবে না, ঠিক না? এটা তো আমাকেই নিতে হবে। দেন স্যাররা বললো যে আপনি কোনো টেনশন করেন না, আপনি আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা একটা সলিউশন খুঁজতেছি, ইনশাল্লাহ হবে। এর মধ্যে হচ্ছে যে আমি যাকে দিয়ে সিবিএসপি পেমেন্ট করাইছি, উনি আমার টাকা ব্যাক দিতেছিল না। উনি আমার টাকা ব্যাক দিতেছিল না। খুব টেনশনে পড়েছে, মানে আমার এই মুহূর্তে এত টাকা আমাকে কিভাবে দেবে? আমি তো আমার ফ্যামিলিকেও জানাইতে পারতেছি না। আব্বু থাকে বিদেশে, আমি তো জানাইতে পারতেছি না। সবকিছু মিলে খুবই টেনশনে ছিলাম, যেটা আমি নিজে একা সাফার করছি। মানে আমার ফ্যামিলি থেকে আমি আর আমার হাজবেন্ড দুজনই। আর আমার মানে আমি বনানীতে যখন গেলাম না, পূবালী ব্যাংকের ওই যে ব্যাংকের স্টাফদের সাথেও আমি রুড হয়ে গেছিলাম যে আসলে তাহলে এখানে কেন এই ইয়াটা দেওয়া আছে, স্ট্রাকচারটা দেওয়া আছে যে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করা যাবে? কেন দেওয়া আছে? অবশ্যই সার্ভিস দেন দেখেই তো আছে, তাই না? বলতেছে, ম্যাম, এটা আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন, এরকম কোনো কিছুই না। আপনি বাংলাদেশের বাইরে যে কোনো ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন, বাট বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন না। তারপর আর কি আমার মানে ওই দিন একদম হচ্ছে যে মেয়ের মেবি 27 তারিখ, আমার জুনের 3 তারিখ ইন্টারভিউ ছিল, মেয়ের 27 তারিখে আবার মানে আমি খুবই টেনশনে পড়ে গেছি। আমার 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে সিবিসি পেমেন্ট করা। আমার আমার কান্নার সাক্ষী একমাত্র হচ্ছে যে সৈনিক ক্লাব। সৈনিক ক্লাবের আমি সৈনিক ক্লাবের ওভারব্রিজের নিচে দাঁড়ায় আমি অনেক কান্না করছি, অনেক। তখন আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে আমি যদি আমি ইন্টারভিউ আগ পর্যন্ত সহি সালামতে যতদিন হয় আমি রোজা রাখবো। আমি ততদিন রোজা রাখছি, রোজা রেখে রেখে আমি প্রতিদিন এক্সামও অ্যাটেন্ড করছি, প্লাস সিবিএসসি এর জন্য দৌড়াদৌড়ি করছি। আমি ওই দিন ভালো করে এক্সামটাও দিতে পারি নাই। আমি 2বার ওয়াশরুমে যাইতে হয়েছে আমার মাথায় পানি দেওয়ার জন্য, এত খারাপ লাগতেছিল। একদিকে টেনশন, অন্যদিকে খুব টায়ার্ড লাগতেছিল, সবকিছু মিলায়া। যাই হোক, আমার আপু থাকে ইউএসএ তে, পরে আমি আপুর সাথে যোগাযোগ করলাম। পরে আপু আপু হচ্ছে যে মানে এটা তো চেষ্টা করলে বাংলাদেশের মানুষ আমাকে হেল্প করতে পারবে না, ঠিক না? আমি ভাইয়াদেরকে কি বলবো, ভাইয়ারা তো আমার জন্য অনেক চেষ্টা করছে। পরে আপুকে বলছি, আপু ওই ইউএসএ থেকেই হচ্ছে যে সিবিসিটা পেমেন্ট করেছে। দেন আমি ভাইয়াদেরকে বললাম, ভাইয়ারা বলছে যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অনেক টেনশন করতেছিলাম এটা নিয়ে, যাক। তারপরে হচ্ছে যে 29 তারিখে পেমেন্ট করছি। আপনারা যদি কখন মানে আমি জানি না আসলে কার লাইফে কখন কি ঘটে, যদি কখনো আপনারা হচ্ছে যে এরকম জিনিসটা ফেস করেন, তাহলে হচ্ছে যে আপনারা কখনো রিস্ক নেবেন না যে লাস্ট দিন পর্যন্ত টাইম আছে, আমি লাস্ট দিনে পেমেন্ট করবো, এরকম না। যতটা পজিটিভনেস হচ্ছে যে প্রোফাইলে রাখা যায়। তাও একটা টেনশনে ছিলাম যে যদি ভিসা অফিসার সিবিএসপি কেন রিফান্ড করা হয়েছে এটা নিয়ে যদি জিজ্ঞাসা করে বা কি, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের কথা, যদি বা এনি চান্স কিছু না লাইফে কিছু না করতে পারি, এত বছর দৌড়াইয়া কিভাবে মুখ দেখাবো, এরকমও ডিসিশন নিছে যে আমি বাসায়ও ফিরবো না। পরে হচ্ছে যে জুনের 3 তারিখে সকাল, আমার আব্বু জানতো না যে আমি মানে আমার এম্বাসি টেস্ট করবো জুনের 3 তারিখে। আমি আমার আম্মুকে নিয়ে শুধু হচ্ছে যে গেছি। 10টা 15-তে ছিল আমার ইন্টারভিউ। পরে আমি 9টা 45-এ ঢুকলাম। ঢুকার পর দেখতেছি ওই দিন ছিল 900 ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে 80% ভিসা পাইছে, 20% হয়তো ভিসা পায় নাই।
যাদেরকে দেখতেছি হাসি মুখে বের হইতেছে, যাদেরকে দেখতেছি হাসি মুখে বের হইতেছে, শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ, আপনি শুধু একজন ভালো ভিসা অফিসারের সাথে আমাকে মিলাই দিয়েন। আমার আমার ইন্টারভিউর দিনটার জন্য আল্লাহ, আমি ফয়সালা মতে পাস করতে পারি, আমার ফ্যামিলিতে যেন একটা খুশির বন্যা বয়ে যায় ওই দিন। তারপর হচ্ছে সারাক্ষণ দোয়া পড়তেছিলাম, দুরূদ পড়তেছিলাম, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়তেছিলাম সারাক্ষণ। এমনিও মানুষের সাথে কনভারসেশন ক্রিয়েট করতেছিলাম, প্লাস এটাও পড়তেছিলাম। পরে আস্তে আস্তে আগাইতেছিলাম। হচ্ছে যে ফার্স্টে পাসপোর্টে সিল সিল দিল, সিল বসানোর পর ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে যে তারপরে হচ্ছে করিডোরে নিয়ে গেল, করিডোরে ওয়েট করতেছিলাম, আস্তে আস্তে ভিতরে ঢুকালো, ঢুকানোর পর ফিঙ্গারপ্রিন্ট নিল। দেন ওয়েট করলাম, ওয়েট করার পর হচ্ছে যে আমি মানে শুধু কাউন্টারের দিকে খেয়াল করতেছিলাম যে আচ্ছা কোন কাউন্টারটা ভালো ভিসা দিতেছে। দেখলাম যে মোটামুটি সব কাউন্টারই ভালো ভিসা দিতেছে, বাট আমি 12 নম্বর কাউন্টারে খেয়াল করি নাই, কারণ 12 নম্বর কাউন্টারে ভিসা অফিসারকে আমি দেখি নাই। তো আল্লাহর মধ্যে আমার 12 নম্বর কাউন্টারে পড়লো। 12 নম্বর কাউন্টারে গেলাম, যাওয়ার পর আমার সামনে ছিল একজন লামার ইউনিভার্সিটির স্টুডেন্ট মেয়ে। ভিসা অফিসারটা বাংলাতে কথা বলতেছিল, ওয়েলকাম করতেছিল বাংলাতে, বলতেছিল যে এরপর কে আছেন আসেন, এভাবে বলে বলতেছিল। তো পরে মেয়েটা গেল, মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে কোন ইউনিভার্সিটি, লাভার ইউনিভার্সিটি বললো। দেন হচ্ছে যে একটা কোশ্চেন করলো কি যেন, হ্যাঁ কিভাবে আপনি এই ইউনিভার্সিটিটা খুঁজে পাইছেন। মেয়েটা একটু যদি ভালো মতো ইংলিশ বলতে পারতো, একটু যদি ভালো মতো ইংলিশ বলতে পারতো, তারপর বলতেছে আপনার স্পন্সর কে, এটাও ভালো মতো বলতে পারে নাই। মানে ভালো মতো কি, লাইক হচ্ছে যে ক্লাস 4-5 এর স্টুডেন্টরা যেভাবে নর্মালি ইংলিশ স্পিকিং করে ওভাবেই করতেছিল। Cause ওনার, আমি যতটুকু বুঝলাম যে ওনার প্র্যাকটিসটা ছিল না। আলহামদুলিল্লাহ আমার, মানে বললাম না আল্লাহ সবকিছু আমার সহজ করে দিচ্ছে, আমি ভীষণকে পাইছি, প্র্যাকটিস করার মতো একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাইছি, যেখানে আমি ইউজ টু হয়ে গেছি যে কিভাবে আমি ভিসা অফিসারকে ফেস করবো। আমার ওই দিন একটু ভয় লাগতেছিল না, জাস্ট বলতেছিলাম যে আল্লাহ আপনি আমাকে ভালো একটা ভিসা অফিসারের সাথে মিলাই দেন, যেন আমি ভালো মতো বলতে পারি, প্লাস হচ্ছে যে আমি যেন ভিসাটা গেইন করতে পারি। পরে হচ্ছে যে মেয়েটাকে জাস্ট 2টা কোশ্চেন করলো, মেয়েটা বারবার স্টাক হয়ে যাচ্ছিল, তারপর অনেকক্ষণ ধরে স্টাক হয়ে থাকতো, তারপর একটা ওয়ার্ড বলতো, বারবার স্টাক হতো, আরেকবার একটা ওয়ার্ড বলতো, এরকম ছিল বিষয়টা। পরে মেয়েটাকে হচ্ছে যে রিজেক্ট করে দিল। দেন আবার বলতেছিল যে এরপর কে আছেন আসেন। দেন আমি গেলাম, যাওয়ার পর হচ্ছে যে ভিসা অফিসার আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ও আপনার ইউনিভার্সিটি সাউদার্ন ইউপি ইউনিভার্সিটি। আমি বললাম যে ইয়েস অফিসার, মাই ইউনিভার্সিটি নেম ইজ সাউদার্ন ইউপি ইউনিভার্সিটি। দেন ভিসা অফিসার জিজ্ঞাসা করলো যে ও কারেন্টলি ইউ আর স্টুডেন্ট ইন বাংলাদেশ। দেন আমি আমার প্রেজেন্ট সিচুয়েশনের কথা বললাম যে হ্যাঁ আমি স্টুডেন্ট, আমি হচ্ছে যে অনার্স করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। পরে বললো যে আমার আমার কস্টিং কে বেয়ার করবে। দেন আমি বললাম যে আমি একটু টেকনিক্যালি অ্যান্সারটা করলাম, কেন আমি যা বুঝি নাই যে ভিসা অফিসার যে কনভিন্স হয়ে যাবে। আমি টেকনিক্যালি অ্যান্সারটা করছি যে আমার বাবা থাকে ইতালিতে, উনি ইটালির সিটিজেনশিপ। তো হচ্ছে যে আমি বললাম যে অফিসার মাই ফাদার ইজ মাই স্পন্সর, হি উইল বেয়ার মাই অল অফ এক্সপেন্সেস, হি হ্যাজ দ্য লার্জ গ্রোসারি বিজনেস ইন ইটালি, হি সেভস ফর হি সেভ he said for my higher education in my mother fixed deposit account the amount of 50 lakhs BGP। তখন ভিসা অফিসার হাসতেছিল। আমিও আসলে কি, আমাদের অপোজিট অপোজিট সাইডের মানুষটা যদি মানে হাইসা হাইসা যদি আমার সাথে কনভারসেশন ক্রিয়েট করে, আমার ভিতরে হচ্ছে যে উৎসাহটা আরো বেশি বেড়ে যায়, ঠিক না? তখন আমিও ভিসা অফিসারের সাথে হাইসা হাইসাই রিপ্লাই দিচ্ছিলাম আর কি প্রত্যেকটা কোশ্চেনের। দেন ভিসা অফিসার বললো যে আচ্ছা আপনি কি কখনো ইটালি ভিজিট করেছেন। তখন আমি বললাম যে না অফিসার, আমি কখনো ইটালি ভিজিট করি নাই, বাট আমি হচ্ছে যে ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিজিট করেছি টুরিস্ট পারপাসে আমার আম্মুর সাথে। আমি এগুলা বাংলায় বলতেছি আর কি। দেন বলতেছে যে হোয়াট ডাজ ইউর মাদার ডু। দেন আমি বললাম মাই মাদার ইজ দ্য হাউস ওয়াইফ। দেন ভিসা অফিসার জিজ্ঞাসা করলো যে ইউ আর ম্যারিড। দেন আমি বললাম যে ইয়েস অফিসার আই এম ম্যারিড, মাই হাজবেন্ড নেম ইজ। দেন আমার হাজবেন্ডের নামটা বললাম। তো তখন ভিসা অফিসার বলতেছিল ওকে হোয়েন ইউ উইল স্টে ইন ইউটা, হোয়াট হোয়াট ডাজ ইউর হাজবেন্ড ডু।
দেন আমি বললাম যে আমার হাজবেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইতালিতে আছে। দেন আমি বললাম যে অফিসার, he is also an international student. Currently, he is doing MSc from the Department of Mechanical Engineering at Politecnico di Milano, Milan, Italy. দেন অফিসার পাসপোর্টের সিরিয়ালে রাখলো। দেন আমার ব্লু লিস্টেরটা নিচ্ছিল আর আমাকে বলতেছিল যে, হাসতে হাসতে বলতেছিল, আপনাকে কি ভিসা দিব আমি? দেন অফিসারকে আমি বললাম যে অফিসার, ইট টোটালি ডিপেন্ড আপ টু ইউ। হাসতে হাসতে বললাম। দেন অফিসার এটা দিল, দেওয়ার পরে আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না। যে আমার স্বপ্নটা সত্যি আমার হাতে ধরা দিচ্ছে। আমি অফিসারকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ বলার পর আমি যখন সিরিয়াল থেকে বের হয়ে আসছি, তখন আবার পিছনে ফিরে অফিসারকে থ্যাংক ইউ দিছি। সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে গেছে আমার। পরে আমি কান্না করতে করতে দৌড়ে হচ্ছে যে থেকে বের হয়েছি, এম্বাসি থেকে বের হয়েছি। আম্মু তো বাইরে বইসা, আম্মু রোজা ছিল, বাইরে বইসা আমার জন্য দোয়া করতেছিল। আম্মুর মুখ টুক শুকে একটু লাল হয়ে গেছে। Because আমরা যদি রোজা রাখা অবস্থায় যদি অনবরত কথা বলি, তখন কিন্তু মুখের ভিতরটা শুকায় যায়। আম্মুরও সেম অবস্থা হয়েছে। পরে আম্মুকে জড়ায় ধরে, আম্মু তো বোঝে না, আম্মু মনে করছে আমার ভিসা হয় নাই। পরে হচ্ছে যে আম্মুকে জড়ায় ধরে আমি এত জোরে জোরে চিৎকার, মানে কান্না করতেছিলাম, এত জোরে জোরে চিৎকার করতেছিলাম। আশেপাশের মানুষ আমার দিকে তাকাচ্ছিল। আমি বলছি যে আম্মু আমি ভিসা পাইছি। আম্মু বলছে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে যে আমি এর মধ্যে হচ্ছে পূর্বা ম্যামকে নক দিলাম, বললাম যে ম্যাম আমার ভিসা হয়েছে। আমার আব্বু জানতো না। তো আব্বু তো অনেক রাগারাগি করতেছিল। পরে আমি আমার ভাই বোনদেরকে জানাই নাই। তো আমার কথা হচ্ছে যে আমি বাসায় এসে ধরে আমি সামনাসামনি ফেস দেখবো, ওরা কিরকম ফেসে থাকে, ওদের এক্সপ্রেশন দেখবো। পরে সবাই অনেক খুশি হলো। পরে আব্বুকে ভিডিও কল দিলাম। আব্বু তো ফার্স্টেই হচ্ছে যে রাগ দেখে কলটা অ্যাকসেপ্ট করছে। রিসিভ করার পর হচ্ছে যে আব্বু যেই রাগ দেখাতে যাবে, তখনই আমার ভাই বলতেছিল যে আব্বু রাজিয়া ভিসা পাইছে। আব্বুর সাথে সাথে কান্না করে দিয়েছি। আমি জাস্ট আল্লাহর কাছে এতটুকু, মানে কি বলবো, আমি আল্লাহর কাছে কিছু বলার নাই। আল্লাহ আমাকে 2 হাত ভরে দিছে। আমার মানে ইন্টারভিউর আগে আমি এত বড় একটা হ্যাসেল ফেস করছি। আমি বুঝি না যে আল্লাহ সবকিছু আমার এত সহজে সহজ করে দেবো। আল্লাহকে শুধু বলছে যে আল্লাহ আপনি সবকিছু সহজ করে দেন, সবকিছু সহজ করে দেন। তারপরে ভিসা পাওয়ার পর, লিস্টে টানার পর পরে হচ্ছে যে 2 দিন গেল, টেনশন করতেছিলাম কেন পাসপোর্টের মেল আসতেছে না। শুভ স্যারকে নক দিচ্ছি, শুভ ম্যামকে নক দিচ্ছি, কেন পাসপোর্টের মেল আসতেছে না, খুব টেনশনে আছে। এরকম তো কেস হয় না যে অ্যাপ্রুভ করার পরে হচ্ছে যে রিজেক্ট হয়, তাই না? এরকমও কেস হয়। বাট আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে যখন আপনারা ব্লু লিফলেটটা হাতে নেবেন, তখন অফিসার আমাদেরকে বলেই দেয় যে 14 কর্মদিবসের মধ্যে আমি আমার ইমেল পাবো পাসপোর্ট কালেকশনের। ওই 14 কর্মদিবস আমাদের ওয়েট করতে হবে। 14 কর্মদিবস আমাদের ওয়েট করতে হবে। তারপর হচ্ছে যে প্রতিদিন সিইএসি নামের একটা ওয়েবসাইট আছে, ওখানে একটু চেক করতে হবে। তারপর হচ্ছে সিজিআই পোর্টালে চেক করব। 14 কর্মদিবসের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। আমি তো খুব টেনশনে ছিলাম যে এত কষ্ট করে আমি ব্লু লিফলেটটা আনলাম বাসায়, যদি বাই এনি চান্স আমার রিজেক্ট হয়ে যায়, আমি কিভাবে আবার মুখ দেখাবো? অনেক আসসালামু কান্নাকাটি আলাইকুম। করতেছিলাম। পরে আম্মু আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল, বলতেছিল আল্লাহ ভরসা, আল্লাহ এতটুকু পর্যন্ত আনছে মান সম্মানের সাথে, ইনশাল্লাহ বাকিটাও আল্লাহ পৌঁছায় দিবেন সই সালামতে। তারপর আর কি আল্লাহ আল্লাহ করে আমার 24 দিন, মানে হচ্ছে যে আমি যদি কাউন্ট করি, সেটা হচ্ছে যে আপনার নর্মাল ডেজ, হ্যাঁ, উইকেন্ড প্লাস হচ্ছে যে কর্মদিবস, সবকিছু মিলে আমার 24 দিন লাগছে পাসপোর্ট কালেকশনের টাইম। তো আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকবেন। আল্লাহর মধ্যে যদি আপনারা ব্লু লিস্টেড পান, তাহলে ধৈর্য ধরে থাকবেন। তাড়াতাড়ি কোনো মেল করবেন না, এম্বাসিকে মেল করবেন না, কোনো কিছু করবেন না। জাস্ট হচ্ছে যে আপনারা ওয়েট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি বলবো যে আপনারা হচ্ছে যে বেশি বেশি হচ্ছে যে দোয়া করবেন। আমি একটা আমল করতাম, আমি আপনাদেরকে বলি। ওই আমলটা হচ্ছে যে প্রতিদিন
এশার নামাজটা পড়ে কারো সাথে কথা না বলে আহ একবার 100 বার হচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, মানে দুরুদ। আপনি যদি দুরুদ ইব্রাহিমও পড়েন তাহলে কোনো সমস্যা নাই, এটা পড়বেন। দেন হচ্ছে যে 499 বার হচ্ছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেন একবার লাস্ট টাইম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম পরে 500 বার মিল করে আবার 100 বার দুরুদ পড়বেন। এই আমলটা আপনারা প্রতিদিন করে আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করে চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ফিরাবে না। ওকে রাদিয়া, আমরা শুনলাম আপনার প্রিপারেশনের কথা ইন্টারভিউতে। সো এখন লাস্ট পার্টে আপনি অনেক কিছু বলে দিয়েছেন, সো আর বেশি কিছু বলার নাই। তবে একটা কথা বলতে চাই যে আমাদের বুমাইট ভিশন ইউএসএ মক এন্ড অ্যাডাপ্টার সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পেরেছে, বা আমরা কি আদৌ আপনাকে হেল্প করতে পেরেছে কিনা, বা আমাদের সম্পর্কে যদি সবার উদ্দেশ্যে কিছু বলেন। আমি একটা কথাই বলবো যে আসলে ফার্স্টে যখন আমি অ্যাডমিশন নিছি, বললাম তো 8,000 টাকা, তো 8,000 টাকা ঠিক আছে আমি অ্যাডমিশন নিই, কিন্তু এই 8,000 টাকার বিনিময়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস পাইছি। যে সার্ভিসের জন্য আমি আজকে হচ্ছে যে ভিসা অফিসারের সাথে বুক করে আমি কনভারসেশন ক্রিয়েট করতে পারছি। আমার একটু ভয়ও লাগে নাই, কিন্তু নার্ভাসনেসও কাজ করে নাই। আমি ইজিলি ভিসা অফিসারের সাথে কনভারসেশন ক্রিয়েট করতে পারছি শুধুমাত্র এই প্ল্যাটফর্মের জন্য। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে পথ দেখাইছেন। আমি এই ইউএসএ জার্নিতে অনেক ভালো মানুষের সাথে যেমন দেখা হয়েছে, শুধুমাত্র আমি বলবো যে আমার ইউএসএ জার্নিতে শুধুমাত্র একটা খারাপ মানুষের সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে আমি যার মাধ্যমে সেভিস ফি দিছি। আদারওয়াইজ আমার সব ভালো মানুষের সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে এই উসিলায় অনেকগুলো ভালো মানুষের সাথে পরিচয় করাই দিয়েছেন। আমি বললাম না আপনাদেরকে যে হচ্ছে যে আমার সামনের যে মেয়েটা ছিল, সে যদি ভিশনের কথা জানতো তাহলে হয়তো আজকে তার মানে এভাবে মানে স্টাক হয়ে হয়ে ইন্টারভিউ ফেস করা লাগতো না। হলে আমার মতো সে অনায়াসে আল্লাহর রহমতে ইন্টারভিউ ফেস করতে পারতো। তো আমি এখন মনে করতেছি যে আসলে 8,000 টাকা আসলে কিছুই না সেই তুলনায়। আচ্ছা, আপনাকে শুনছে 104 জন, বা পরবর্তীতে 1000 বেশি মানুষ শুনবে। ফেসবুকে 30 জন শুনতে পাচ্ছে আপনাকে এই মুহূর্তে। তো যারা প্রথম আজকে জয়েন করেছে আমাদের এখানে শুনছে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, বা যারা আপনাকে শুনছে এই মুহূর্তে সবাই, so তাদের উদ্দেশ্যে যদি কোনো অপিনিয়ন বা গাইডলাইন কিছু থাকে, কোনো সাজেশন বা ওসিয়ত থাকে, বা তাদের পরামর্শমূলক যদি কোনো কথা থাকে, তারাও তো কয়েকদিন পর ফেস করবে ইন্টারভিউ। আমি আমি শুধু একটা কথাই বলতে চাই যে এখানে এমন না যে আমি ভীষণকে অনেক বড় করে বলছি, এরকম কিছুই না। যদি আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিতে চান কি মানে নিজের মধ্যে একটা স্পৃহা থাকা লাগে, উদ্বেগ থাকা লাগে যে না, আমি যেভাবে হোক আমার ভিসাটা আমি গেইন করব। আমি মনে করি ভীষণ একটা ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার নিজেকে গ্রাজুয়ালি করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন, প্রিপেয়ার করতে পারবেন ইন্টারভিউর জন্য। আর স্পেশাল বেচের একটা সুবিধা হচ্ছে যে ওনারা আমাদের প্রোফাইল অনুযায়ী আমাদের অ্যান্সার গুলা মেক করে দেয়। আর এই অ্যান্সার মানে এই অ্যান্সার গুলো চর্চা করেই হচ্ছে যে আমি এমবাসি ফেস করেছি, ইভেন তো হচ্ছে যে অ্যান্সার গুলোই আমি অ্যাপ্লাই করেছি ভিসা অফিসারের কাছে। তো অবশ্যই আমি একটা ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। আমি এমন বলতেছি না যে না আপনারা ভীষণই ভর্তি হন বা ভীষণ অনেক ভালো, এরকম কিছু না। আমি জাস্ট আমার সামনের মেয়েটার মানে আমার সামনে যে মেয়েটা ইন্টারভিউ ফেস করছে ওই মেয়েটার অবস্থা দেখেই আমি বলতে বাধ্য হচ্ছে যে ও যদি জানতো যে ভীষণের মতো একটা প্ল্যাটফর্ম আছে তাহলে অবশ্যই তার এরকম অবস্থা হতো না। সে যদি মানে এখানে যদি আহ প্র্যাকটিস করতো রেগুলার, তাহলে হয়তো সেও আল্লাহর রহমতে ভিসাটা পাইতো, আমি মনে করি। এখন আসলে আমি আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন ভালো করে। যেহেতু এখানে ফ্রি ক্লাসও হয়, আপনারা ডেমো ক্লাস গুলা দেখেন, ফ্রি ক্লাস করেন, করে দেখেন, ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর স্যার মানে মেন্টরদের আসলে আমি কি বলবো, ওনাদেরকে আমি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, শুধু বলবো যে আমি আপনাদের থেকে অনেক ফেভার পাইছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনারা আমাকে অনেক গাইড করতেন। মাঝখান দিয়ে আমি যে প্রথম দিক দিয়ে ক্লাস করতাম না, শুভ স্যার বলতো যে আপনি ক্লাসে কেন রেগুলার হচ্ছেন না,
পূর্বা ম্যাম বলতো, ম্যাম আপনি প্লিজ রেগুলার হন, প্লিজ আপনি রেগুলার হন। আমাকে অনেক গাইড করছে। আমি তো রেগুলার ছিলাম না, ফার্স্টে আমি রেগুলার ছিলাম না, যে আমি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে ঘুরে আসার পর রেগুলার হয়েছি। ওকে, আপনারা শুনলেন একটু দীর্ঘ সময় আসলে অনেক ইমোশনাল হয়ে গেছে, বা যদিও যেভাবে বলুক উনি ওনার মনের কথাগুলো বলতে পেরেছে, ইন্টারাপ্ট করেনি। So, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওনার জার্নিটা কেমন ছিল। মানুষের স্লেজিং শোনা, মানুষের মানে পিন মেরে কথা বলা, মানুষের কথা শোনা, ক্রিটিসাইজ হওয়া, অপমানিত হওয়া, তারপর নিজের লক্ষ্য থেকে মানে একটু বিচ্যুতি হন নাই। সে তার হাজবেন্ডের সাথে পরামর্শ করে সেই ইউএসএ তে দাঁড়ানোর পরেও সে হচ্ছে, যাই হোক, নিজের প্রোফাইলটা ভালো করার জন্য বিভিন্ন দেশ ঘুরে, তারপর হচ্ছে তিনি তারপরও ডিফিকাল্টিস ফেস করে, তার সেভিংস উইথড্র করে নেয়। সো কিভাবে পেমেন্ট করবে সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। যাই হোক, সেটাও কোনোভাবে সামহাও পেমেন্ট করে। তারপর ইন্টারভিউ দেওয়ার পর তারপর এটা একটা চান্স ছিল, মানে একটা রিস্ক ছিল যে তার এপিতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ নেওয়া যায় সেখানে। So, সবকিছু যতগুলো ডিফিকাল্টিস হয় একটা মানুষ ফেস করে, একটা ক্যান্ডিডেট ফেস করে, সবগুলো উনি ফেস করেছে। তারপরেও আল্লাহ তাআলার অশেষ বিশেষ রহমতে উনি সেখান থেকে পার হয়ে পাসপোর্ট কালেক্ট করেছে। ভেরি সুন উনি ফ্লাই করবেন। So, ওনার থেকে যে বিষয়টা হচ্ছে, মানে যে লেসনটা আপনারা শুনবেন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডিটারমাইন থাকতে হবে, আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, অবশ্যই সৃষ্টিকর্তার কাছে বারবার চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং যে প্রবলেমই আসুক না কেন ভেঙে বলে চলবে না, সেটা ফেস করার মতো মেন্টালিটি বিল্ড করতে হবে। ঠিক আছে? সো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিশন ইউএসএ মক এন্ড অ্যাব্রড সেন্টার। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই আসলে হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিশন ইউএসএ মক এন্ড অ্যাব্রড সেন্টার ভুম্যাক বলে আমি মেনশন করি, আমাদের যে ভুম্যাক গ্রুপ, সেখানে যারা আছেন, নট অনলি আমরা শুধু অ্যান্সার মেক করে দেই, আরো কি কি করি সে বিষয়ে নাই বললাম, জাস্ট এইটুকুই বলি, আপনি যে কোনো প্রবলেমে পড়ুন না কেন, আপনি হন না কেন আমাদের স্পেশাল রেগুলার বা চিনি না আপনাকে, সাপোজ আপনি হঠাৎ করে আমাকে কল দিয়েছেন, আমাদের ম্যামকে কল দিয়েছেন, আমাদের স্যারদেরকে কল দিয়েছেন, সো আপনার প্রবলেমের সলিউশন আমরা করে দেই বা আপনাকে ভালো একটা গাইড আমরা করে দেই। সো এইটুকু আমাদের হচ্ছে ভালো লাগা যে আপনি যে টেনশনে ছিলেন সেই টেনশনটা দূর হয়ে যায়, বা হচ্ছে সেটার সলিউশন, এটা আমাদের ভালো লাগে অ্যাকচুয়ালি। সো ওইখানে কোনো বিজনেস বলেন, ওখানে কোনো প্যাকেজ সেল বলেন, ওগুলো কিছুই করি না। ঠিক আছে? সো আমাদের স্টুডেন্টদের জন্য সবসময় দোয়া, আমাদের স্টুডেন্ট যারা না তাদের জন্য দোয়া, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থানে থাকুন না কেন, যে প্রোফাইল নিয়ে থাকুন না কেন, যে কয়টা দিন হাতে আছে সেই কয়টা দিনকে প্রপার ইউজ করেন, সেই কয়টা দিন নিজে নিজে প্র্যাকটিস করেন, বা যারা যেখানে প্র্যাকটিস করে সেসব বিষয়গুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে? সো প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ঠিক আছে? সো প্র্যাকটিসই পারে আপনাকে ভালো একটা ইন্টারভিউ দিতে। আর ইউএস এর ইন্টারভিউ কিন্তু অন্যান্য এম্বাসির মতো আপনার ডকুমেন্ট রেখে দিবে 1 মাস, 7 দিন, 15 দিন ভেরিফাই করবে, সেরকম না অ্যাকচুয়ালি। ইউএস এর এম্বাসিতে যে ইন্টারভিউ হয় সেটা টোটালি ডিপেন্ডস অন আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রেজেন্টেশন, ভাইবা প্রেজেন্টেশন, বা হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে কেউ, আপনাকে সেগুলো যথাযথ প্রপার ওয়েতে, কনভিন্সিং ওয়েতে অ্যান্সার দিতে হবে। সো আমরা মূলত সেটাই করি। সো আমাদের এখানে কেউ যদি এরকম শিখতে চান, রেগুলার বেসে বা হচ্ছে স্পেশাল বেসে অ্যাডমিশন নিতে চান, কমেন্ট বক্সে যে নাম্বারটা চলে আসবে, বা আপনারা ফেসবুক থেকে যারা হচ্ছে আমাদের ডিসপ্লেতে নাম্বার গুলো দেখছেন, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 39 বেসে অ্যাডমিশন চলমান আছে। সো যাই হোক, আর বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি সেকেন্ড যিনি ভিসা পেয়েছেন তার কাছে। তার আগে অবশ্যই আবারও অভিনন্দন জানাচ্ছি নূরজাহানকে। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, আপনার যত ডিফিকাল্টিস আসুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সবকিছু থেকে সহি সালামতে পার করে দিবেন। আপনার আগামী দিনগুলো খুবই ব্রাইটফুল হোক, খুবই ভালো থাকুন, এবং নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করুন। অনেক অনেক দোয়া রইলো। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আপনাদেরও আল্লাহ আপনাদের গন্তব্যে পৌঁছে দিন। আপনার যিনি মেন্টর ছিল তাকে অনুরোধ করব অবশ্যই আপনাকে যেন কনগ্রাচুলেট করেন। আপনার মেন্টর যিনি ছিলেন পূর্বা ম্যাম, আপনি আছেন ক্লাসে? জি স্যার আছি। ওয়ান্স এগেন কংগ্রাচুলেশনস ম্যাম, আপনি অনেক বিরক্ত করছি। আমরা সবাইকে হেল্প করি এবং হেল্প করার চেষ্টা করি, অ্যাজ ইউজুয়াল আপনিও ছিলেন।
আর হয়তো বা আমার স্টুডেন্ট হিসেবে হচ্ছে একটু এফোর্ট দিয়েছি এটাই। তো ম্যাম ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে ম্যাম, আপনারাও সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, ধন্যবাদ জানাচ্ছি নূরজাহানকে।